শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। শুরুতেই শিরোনাম। শূন্যরেখায় আটকদের ফিরিয়ে নিলেও সীমান্তে কাঁটা তারের বেড়ার চেষ্টা, বিএসএফের গুলিতে আহত 2। হাদির হত্যা নিয়ে মমতার বক্তব্য আমলে নিচ্ছে না ঢাকা। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। 8 দিন হাসপাতালে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশ সন্ধ্যায়। রামিসা হত্যার দায় স্বীকার করে আদালতে সোহেলের ক্ষমা প্রার্থনা। আমার তো কয়টা ভাইটা আমি কি করবো আমার সন্তানের জন্য। এই 100 করাবো, আমি তো কিছুই বুঝতেছি না। আমার বাচ্চাটাকে তো বাঁচাইতে হইব না। হামের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত অনেকে, তারপরও ঝরছে প্রাণ। জুনের শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, প্রকোপ প্রাণহানি দুটোই বাড়ার শঙ্কা। জোরপূর্বক শ্রমে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, বাংলাদেশ সহ 60 দেশের উপর বাড়তি 10 থেকে 12.5% শুল্ক আরোপের প্রস্তাব বাণিজ্য প্রতিনিধি দপ্তরের। 2 দফা তেলের পর আজ বাড়ছে বিদ্যুতের দাম। আসছে বাজেটে ঋণ নির্ভরতা কমিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশা অর্থমন্ত্রীর। ঋণ নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাকের মধ্যে চলে যাচ্ছে না, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সীমান্তে থামছে না উত্তেজনা। বিজিবির কঠোর অবস্থানে বেনাপোল সীমান্তের শূন্য রেখায় আটকে থাকাদের ফিরিয়ে নিয়েছে বিএসএফ। তবে রাতের আধারে জয়পুরহাট সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা হয়েছে, সেখানেও বাধা দিয়েছে বিজিবি। আর সাতক্ষীরায় বসন্তপুর সীমান্ত বিএসএফের গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি। 3 দিন ধরে যশোর সীমান্তের শূন্যরেখায় আটকা ছিলেন নারী শিশুসহ বেশ কয়েকজন। আরও 1.5 শতাধিক মানুষকেও সীমান্তে জড়ো করে পুশিং চেষ্টার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। শেষ পর্যন্ত বিজিবির কঠোর অবস্থানে তা সম্ভব হয়নি। প্রতিরোধ গড়ে তোলেন এলাকাবাসীও। পরে সবাইকে সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। পুশিংয়ের মাধ্যমে কিছু লোক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল এবং আমাদের তৎপর ছিল বিজিবি। তারা সবসময় তৎপর থাকে এবং দেশের জন্য কাজ করছে, তারা এটা রুখে দিয়েছে। ভারত থেকে আসছে, ও তো বাংলাদেশের না, ওদের তো কোনো কাগজপাতি নাই। তারা কিন্তু কখনোই সীমান্ত রেখা ক্রস করতে আমরা দেইনি। ভারতের অভ্যন্তরেই তাদেরকে আমরা আটকে রেখেছিলাম। তারা কখনোই সীমান্ত রেখা ক্রস করে বাংলাদেশে ঢুকতে পারে। বিজিবি তার ডিউটিতে যেরকম ছিল সেরকম তার টহল যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে। অশান্ত জয়পুরহাটের 5 বিবি পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত। রাতের আধারে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। পরে বিজিবির বাধায় বন্ধ হয়ে যায় কাজ। ব্যাটালিয়ন কমান্ডার পর্যন্ত দরবার করতেছে, তারা কিছুতেই মানতেছে না। হয়তো 2-1 দিন সময়ের জন্য চুপচাপ থাকে, আবার শুরু করে তারা। মাথা দেশে বন্ধ করে চলে গেছে, এইটাই সারা দিয়ে চলে গেছে। যত রকম তথ্য আছে মিডিয়া সেলের সাথে যোগাযোগ, আমি নাম্বার দিচ্ছি, প্রয়োজন হলে আমার সাথে কথা বলে। গুলির ঘটনা ঘটেছে সাতক্ষীরার কালীগঞ্জের বসন্তপুর সীমান্তে। বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছেন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই আতঙ্কে সীমান্তের মানুষ। টহল জোরদার করেছে বিজিবি। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, আমাদেরকে জানাবেন যে কাঁটা তারের বেড়া দেয়া যে সীমান্ত রয়েছে সেখানকার কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, এবং জনমনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এবার আপনাকে ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি গত এই যে চলতি বছর রয়েছে, এবছরে কিন্তু গত কয়েকবারই জয়পুরহাটের 5 বিবি উচনা যে ঘোনাপাড়া সীমান্ত রয়েছে, এই সীমান্তে যে 281 47 এবং 48 সাব পিলার রয়েছে, সেই সাব পিলারে কিন্তু দফায় 3 দফায় কিন্তু বিএসএফরা তাদের যে
কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে এবং কাঁটাতারের বেড়া দেওয়ার সময় কিন্তু স্থানীয়রা জানার পরপরই কিন্তু তারা বিজিবিকে সংবাদ দেয়। এরপর পরই কিন্তু বিজিবির সদস্যরা যারা রয়েছে এখানে দায়িত্বরত তারা কিন্তু এসে কিন্তু তারা সেখানে গিয়ে বিএসএফ কে বাধা প্রদান করলে তারা কিন্তু তখন বন্ধ করেন। এক পর্যায়ে বলা যায় যে যখন বাধা দেয় তখন কিন্তু বিএসএফরা কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ করে তারা কিন্তু চলে যায়। এরপরে আবার কিছুদিন পর কিন্তু তারা তাদের যে কাঁটাতারের বেড়া সেটি কিন্তু দেওয়ার চেষ্টা করে। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা যেটি বলছেন যে এই যে পর্যায়ক্রমে তারা দফায় দফায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেই আইনের 150 গজের বাহিরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা সেটি কিন্তু তারা করছে না। এই যে 150 গজের ভিতরে দেওয়ার ফলেই স্থানীয়রা যেটি বলছেন তাদের যে জমি রয়েছে সেই জমিতে যেতে গেলে তাদেরকে কিন্তু ভয় কাজ করে, যে কোনো সময় তাদেরকে বিএসএফ ধরে ফেলতে পারে কিনা এই ধরনের একটা শঙ্কা প্রকাশ করে কিন্তু স্থানীয়রা। আমরা আরো কথা বলেছি যে তারা যেটি বলছেন তাদের যে এখন যে জমিগুলোতে ফসল রয়েছে সেই ফসলগুলো নিতে গেলেও কিন্তু তাদের একটু আতঙ্ক কাজ করে। আমরা এখানকার বিজিবির সাথে কথা বলেছি, বিজিবিরা যেটি জানিয়েছেন যে তারা আসার পরই বিএসএফের সাথে কথা বলার পর কিন্তু গত কয়েকদিন ধরে যে তারা চেষ্টা করছিল সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে। তবে আমরা বিজিবির ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে এই বিষয়গুলো নিয়ে সিইও পর্যায়ে যারা রয়েছে তাদের সাথে কথা বলতে গেলে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চান না। তারা শুধু আমাদেরকে যারা কোম্পানি কমান্ডার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, এখানকার যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তবে এখন কাঁটাতারের বেড়া দেওয়া কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। তো এই ছিল জয়পুরহাটের 5 বিবি উসনা সীমান্তের যে কাঁটাতারের বেড়া দেওয়ার সর্বশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে আবারও জড়ো হয়েছে নথিহীন 1.5 শতাধিক নাগরিক। গণগ্রেফতার এবং হোল্ডিং সেন্টারে আটক হওয়ার শঙ্কার মধ্যেই সীমান্তে জড়ো হয়েছেন তারা। সীমান্তে বসানো বিএসএফ এর বায়োমেট্রিক ক্যাম্পের হিসাব বলছে গেল এক সপ্তাহে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য হাকিমপুর সীমান্তে ভিড় করেন নথিহীন অন্তত 900 নাগরিক। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটক আরও 350 মানুষ। মুর্শিদাবাদ হোল্ডিং সেন্টারে আছেন 12 জন, মালদায় 15 জন। নদিয়ার হোল্ডিং সেন্টারে আটক আছেন 1 জন। তাদেরকে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হোল্ডিং সেন্টারে থাকা নথিহীন নাগরিকদের স্বাস্থ্যসেবা, খাওয়া দাওয়া এবং নিরাপত্তার বিষয়গুলো পশ্চিমবঙ্গ প্রশাসন দেখছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশ সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে জয়ী হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এরপর থেকে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন বার্তা পাঠায় তাকে। ডক্টর খলিলুর রহমানের এই অর্জনকে বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় মনে করছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, শুধু জাতিসংঘই নয়, সারা বিশ্বই বাংলাদেশের উপর আস্থা রেখেছে, এই নির্বাচনই তার প্রমাণ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ফরেন পলিসি, যে বাংলাদেশ ফার্স্ট, উনি আরো আক্ষরিক অর্থে নিয়ে গেছেন, উনি এক ধাপ এগিয়ে গেছেন ফরেন পলিসিটা নিয়ে, যে বাংলাদেশ ফার্স্ট পলিসিতে উনি চলছেন। কিন্তু আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে, বিশ্বমণ্ডলে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল জায়গায় স্থান এনে দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের 17 কোটি মানুষের এটা বিজয় আমি মনে করি। এ সময় প্রসঙ্গ ওঠে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্যের বিষয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এই বক্তব্য আমলে নিচ্ছে না বাংলাদেশ। দেখেন, এটা আকাশ পাতাল বলে তো লাভ নেই। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই। আর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে জানান, বহু দেশ থেকে দাওয়াত এসেছে, তিনি কোথায় যাবেন তার সিদ্ধান্ত
একান্তই নিজস্ব। মাননীয় প্রধানমন্ত্রী সফর যখন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার অবশ্যই ওনার প্রেস উইং সেটা অফিসিয়ালি জানাবেন। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। মমতা ব্যানার্জি বাংলাদেশের একটি বড় হত্যাকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন, এই মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সকালে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি প্রশ্ন রাখেন, দেশে এত বড় হত্যাকাণ্ডের পর খুনি পালালো কিভাবে? সরকারকে তার জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। সীমান্তের মানুষদের দেখার কেউ নেই উল্লেখ করে তিনি বলেছেন, এখন থেকে বিজিবির পাশে দাঁড়াবে বাংলার দামাল ছেলেরা। আপনি বিচার ছাড়াই যখন বাংলাদেশিদেরকে সীমান্তে ধরে ধরে হত্যা করেন, তাহলে সার্বভৌমত্ব বলে আছে যে কিছু, এটা বাংলাদেশের মানুষ আর আপনাদের ফাঁকা বুলি এখন আর বিশ্বাস করে না। এই জন্য আমরা বলবো, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, রক্ত দিয়ে হলেও বাংলাদেশের সীমান্ত রক্ষা করব। সবাই রাজি আছে? একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে নবগঠিত রুহিয়া উপজেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তবে একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাই ষড়যন্ত্র রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত, আবার সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুরা, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে তবে আগামী 1 বছরের জন্য। আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে সন্ধ্যায়। এরই মধ্যে মন্ত্রণালয়ে পৌঁছেছে তদন্ত কমিটি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পোস্টমর্টেম না হওয়ায় আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় আসামি পক্ষ সুবিধা পেতে পারে, তবে অপরাধীরা ছাড় পাবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। জানিয়েছেন, 492টি উপজেলায় 50 শয্যার হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে আজ। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার নিজ দপ্তরে সরকারের বিভিন্ন চলমান কর্মসূচি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। এই সময় আদ্দিন হাসপাতাল নিয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কেউ ছাড় পাবে না, তবে পোস্টমর্টেম না হওয়ায় সুবিধা পেতে পারে আসামি পক্ষ। একটা সুবিধা নিতে পারে আইনে, যদি পোস্টমর্টেম না হয়, দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন opportunity while argument will be going on, but it is the reality যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের যৌথ উদ্যোগে 5টি বড় শহরে আধুনিক নকশায় নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার হাসপাতাল ডিসেম্বরের মধ্যে চালুর কথা জানান তিনি। 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী 6 মাসের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি হাসপাতালে 1475 করে জনবল লাগবে। প্রত্যেকটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা প্রদান করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 15 আগস্ট নিউরো সায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাম ও ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথাও জানান তিনি। এটা আশা করি আমরা কমে আসবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। দুইটা জিনিস একই সাথে শিশু রামিসা হত্যা মামলায় নিজের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা চেয়েছেন আসামি সোহেল রানা। দাবি করেন, এই অপরাধে তার সঙ্গে ছিল ডলার নামে আরেকজন। এ সময় স্ত্রীকে নির্দোষ দাবি করেন সোহেল। পরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন আদালত। বুধবার কড়া পুলিশ পাহারায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়
শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে। সকাল 11টার পর শুরু হয় তাদের আত্মপক্ষ সমর্থনের শুনানি। এ সময় আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য ও অভিযোগ পড়ে শোনান বিচারক। পরে আসামিদের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সোহেল নিজের দোষ স্বীকার করে আদালতে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তার সাথে ডলার নামে আরেকজন জড়িত ছিলেন বলেও দাবি করেন। তবে নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করেন তিনি। এরপর সোহেলের স্ত্রী স্বপ্না দাবি করেন এই ঘটনায় তিনি সম্পূর্ণ নির্দোষ। এই হত্যাকাণ্ডের সময় 2 নম্বর আসামি স্বপ্না খাতুন এই অপরাধ প্রতিরোধ করার নিমিত্তে কোনো প্রকার চেষ্টা বা কোনো প্রকার পদক্ষেপ নিয়ে কাউকে দরজা দিয়ে বা জানালা দিয়ে বাইরে কোথাও কোনো কিছু বলেননি। উপরন্তু সেই দরজা যখন খুলতে চাওয়া হয়েছিল তিনি খোলেননি। শুনানি শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আসামির পরীক্ষাবাদ 342 ফৌজদারি কার্যবিধি 342 ধারার পরীক্ষা। এই 342 ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে। আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। এর আগে এই মামলায় একদিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে নজির স্থাপন করেন আদালত। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। জুন আসতে না আসতেই ডেঙ্গুতে প্রাণ গেল একজনের। পরিস্থিতি পর্যালোচনার পর এবছর প্রকোপ এবং প্রাণহানি দুটোই বাড়ার সংজ্ঞা জানাচ্ছেন কীটতত্ত্ববিদেরা। এদিকে অ্যাডিসের লার্ভা নির্মূলে জোর প্রস্তুতি নিচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দক্ষিণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 28 ওয়ার্ড বুধবার থেকেই সেখানে শুরু হচ্ছে চিরুনি অভিযান। এতে করা হবে জরিমানাও। ক্যালেন্ডারের পাতায় জুন আসতে না আসতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রথম দিনেই ঝরল প্রাণ, আর এতেই তৈরি হয়েছে উদ্বেগ। দ্রুতই এর প্রকোপ বাড়ার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরাও। তারা বলছেন ঢাকা, নরসিংদী সহ আশেপাশের জেলায় মশার ঘনত্ব আশঙ্কাজনক। কিছু এলাকায় স্বাভাবিক ঘনত্ব 20 হওয়ার কথা থাকলেও সেই সূচক 70-এর উপরে। এডিস মশার ঘনত্ব, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আর্দ্রতা এই কয়েকটি মিলে আমরা একটি আর্লি ওয়ার্নিং সিস্টেম বা ফরকাস্টিং মডেল তৈরি করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার যে ঈদের আগের তুলনায় ঈদের পরে ডেঙ্গু রোগী প্রায় দ্বিগুণ হওয়ার একটি ঝুঁকি আছে। এই দ্বিগুণ হওয়াটাকে ঠেকাতে খুবই প্রয়োজন। এই মুহূর্তে আমাদের সিটি কর্পোরেশনগুলো বা পৌরসভাগুলোকে জোরসোরেই এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রমগুলো জোরদার করা দরকার। এই অবস্থায় নড়েচড়ে বসেছে ঢাকার 2 সিটি কর্তৃপক্ষ। এডিস নির্মূলে চিরুনি অভিযানের পরিকল্পনা তাদের। দক্ষিণের 28টি ওয়ার্ডকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ। বুধবার শুরু হওয়া অভিযানে কারো বাসায় লার্ভা মিললে গুনতে হবে জরিমানাও। ডেঙ্গু মশার উৎপত্তি স্থল যে জায়গাগুলি লার্ভা তৈরি হবে, এই জায়গাগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে আমরা দেখছি। অনেক জনগোষ্ঠীর এই মহানগরে আমরা যতদূর সম্ভব সিটি কর্পোরেশন, রাজুক এবং ওয়াসা যৌথভাবে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। বারবার বলার পরও যদি কারো জায়গায়, কারো বাড়িতে, কারো ঘরে, কারো উঠানে যদি সেই ধরনের লার্ভাযুক্ত কোনো পানি পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে তাদেরকে শাস্তি, জরিমানা, এমনকি জেল পর্যন্ত হবে। দক্ষিণের পাশাপাশি এডিস নির্মূলে উঠান বৈঠক সহ নানা উদ্যোগ নিয়েছে উত্তর সিটিও। তবে কর্তৃপক্ষ যত প্রস্তুতি নিক না কেন, ব্যক্তিগত সচেতনতাই ডেঙ্গু থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় বলছেন কীটতত্ত্ববিদ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্য ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিনিধি দলকে জানানো হয়েছে বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে। লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিশ্বজুড়ে বেশ কয়েকটি খাতে ব্যবসা পরিচালনা করে আসছে জাপানি প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং। জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদন কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ
60টি দেশের পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর। এই হার 10 থেকে 12.5% করার প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে মার্কিন বাজারে আরেক দফা শুল্ক খড়গে পড়বে বাংলাদেশ, যা সার্বিক রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ক্ষমতায় আসার 2 মাসের মাথায় বাণিজ্য ঘাটতি কমানো আর দেশীয় উৎপাদন খাতকে শক্তিশালী করতে দেশে দেশে উচ্চ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। আলোচনার মাধ্যমে বিভিন্ন দেশ এই হার কমিয়েও আনে। তবে চলতি বছর মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই ধরনের শুল্ককে অবৈধ ঘোষণা করায় আগের আদায় করা অর্থ ফেরত দিতে হচ্ছে। পরিস্থিতি এমন হতে পারে আগে থেকে আঁচ করে ভিন্ন পথে হাঁটে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে গেল মার্চ থেকে বাণিজ্য আইনের 301 ধারা অনুযায়ী মার্কিন স্বার্থ পরিপন্থী ইস্যুতে তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন, যার মধ্যে ছিল জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদন। মার্কিন বাণিজ্য অংশীদার সকল দেশের বিরুদ্ধে শুরু হয় এই তদন্ত। তদন্ত অনুযায়ী অবশেষে মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর বলছে, জোরপূর্বক শ্রমশক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্য মার্কিন বাজারে রপ্তানি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে 60টি দেশ। এসব দেশের ওপর 10 থেকে 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের সুপারিশ করেছে দপ্তরটি। বুধবার ইউএসটিআর জানায় 60টি দেশের মধ্যে 54টি দেশ জোরপূর্বক শ্রম নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যেই তালিকায় আছে বাংলাদেশ, ভারত, চীন, ইসরায়েল, সৌদি আরব, যুক্তরাজ্য। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ 15টি দেশের বিরুদ্ধে অভিযোগ এসব দেশ বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রয়োগে ব্যর্থ হয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তর বলছে, কানাডা, মেক্সিকো, তাইওয়ান, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে আরোপিত হতে পারে 12.5% অতিরিক্ত শুল্ক। চীন, ভারত, বাংলাদেশ সহ আরও কিছু দেশের জন্য এই হার হতে পারে 10%। মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, জোরপূর্বক শ্রমের মধ্য দিয়ে যে বাণিজ্য অংশীদার দেশগুলো পণ্য তৈরি করে তাদের কাছ থেকে পণ্য আমদানি মার্কিন শ্রমিকদের জন্য একটি অসম প্রতিযোগিতাও তৈরি করছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ঈশিতা ব্রহ্ম। ঈশিতা, আগেও ট্রাম্প প্রশাসন একবার শুল্ক আরোপ করেছে, নতুন করে কেন এখন আবার এমন পরিস্থিতি তৈরি হলো যে আবার 10 থেকে 12.5% শুল্ক আরোপ করা হলো? এবং আপনি আমাদেরকে আরও জানাবেন যে ইউএসটিআর নতুন প্রস্তাবে দেশগুলোকে কেন দোষারোপ করছে? ধন্যবাদ ইমা। ট্রাম্প প্রশাসন কিন্তু ক্ষমতায় আসার পর থেকেই 2025 সালে ক্ষমতায় আসলো, তারপরে কিন্তু এপ্রিল থেকেই তিনি শুল্ক আরোপ করা শুরু করেছেন। তো এর আগে যখন তিনি শুল্ক আরোপ করলেন তার ঠিক পরপরই ট্রাম্প প্রশাসনের মাথায় এই জিনিসটা ছিল যে মার্কিন যেই সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে কোনো এক সময় যে এই শুল্কটা অবৈধ হতে পারে, যে কারণে তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তিনি এপ্রিলে সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত কিন্তু শুল্ক তিনি আরোপ করেছিলেন। এরপর মার্কিন আদালত যখন দেখলো যে এই শুল্ক আসলে অবৈধ, সেই 2026 সালের মার্চে এসে কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট সেই শুল্ককে অবৈধ ঘোষণা করে দিল। তো এই শুল্ক যখন অবৈধ ঘোষণা করলো মার্কিন সুপ্রিম কোর্ট, এরপর কিন্তু ট্রাম্প আবারও 10% শুল্ক আরোপ করে দিল ঢালাওভাবে বিভিন্ন দেশের উপর, যে দেশগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার দেশ, যে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র পণ্য আমদানি করে। সে সময় মার্কিন যে বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর, সেই ইউএসটিআর দাবি করলো যে এই দেশগুলো অন্যায্য বাণিজ্য চর্চা করছে, যে অন্যায্য বাণিজ্য চর্চার কারণে সেই দেশগুলোর উপর একটি তদন্ত করা হবে। এই তদন্তের প্রেক্ষিতে কিন্তু সেই শুল্কটা আরোপ করা হবে। যেই তদন্তের কাজ মঙ্গলবার শেষ হয়েছে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জানিয়েছে মঙ্গলবার থেকেই কিন্তু সেই দেশগুলোর উপর মার্কিন বাণিজ্য প্রতিনিধি বলছে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে, যে দেশগুলো বাণিজ্য তদন্তে দেখা গেছে যে সেই দেশগুলো অন্যায্য বাণিজ্য চর্চা করছে। ইউএসটিআর এর এই অন্যায্য বাণিজ্য চর্চা বা সেকশন 301 আসলে কি? এই সেকশন 301-এ বলা হচ্ছে যে এই দেশগুলোতে যেই শ্রমিকদেরকে কাজ করানো হয়, শ্রমিকদের কাজের বিনিময়ে যেই পণ্য উৎপাদিত হয়, সেই উৎপাদিত পণ্য বেশি শ্রমে কম টাকায় সেই পণ্য উৎপাদন করা হয়, যে পণ্যটা মার্কিন বাজারেও কম দামেই মার্কিন আমদানিকারকরা কিনে নেন, যে পণ্যটা মার্কিন বাজারেও কিন্তু কম দামে ক্রেতারা পান, যে কারণে মার্কিন বাজারে বা অভ্যন্তরীণ বাজারে যে পণ্যগুলো উৎপাদিত হয় সেই বাজার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই কারণ দেখিয়ে কিন্তু এই মার্কিন যে বাণিজ্য আদালত আছে, সেই আদালত এই শুল্ক আরোপের কথা বলেছে। এই আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই,
চাই, সেটি হচ্ছে এই যে নতুন শুল্ক প্রস্তাব করেছে মার্কিন প্রশাসন, এই বিষয়ে কোনো দেশের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? মার্কিন প্রশাসন এই শুল্কটি কিন্তু মঙ্গলবার আরোপের প্রস্তাব দিয়েছে, 10 থেকে 12.5% যে শুল্ক। এখন পর্যন্ত কোনো দেশের কোনো প্রতিক্রিয়া আসেনি, বাংলাদেশ থেকেও কোনো কিছু জানানো হয়নি। কিন্তু বাংলাদেশে যদি এই শুল্ক আরোপ করা হয় তাহলে বাংলাদেশে যে তৈরি পোশাক খাত আছে সেই তৈরি পোশাক খাত কিন্তু বিপাকে পড়ে যাবে। অভ্যন্তরীণ চাপ তো রয়েছে, সেই সাথে ব্যবসায়ীরা বলছেন যদি এই শুল্ক কোনোভাবে কার্যকর হয়ে যায় তাহলে তৈরি পোশাকের যে রপ্তানি খাত আছে সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। ঈশিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদ্যুতের নতুন দাম ঘোষণা আজ বাড়তে পারে 15 থেকে 20% পর্যন্ত। পিডিবি সহ বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবে নতুন দাম জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। মে মাসের শুরুতে পাইকারি এবং খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করে পিডিবি সহ বিতরণ কোম্পানিগুলো। 21 মে হয় গণশুনানি। বিতরণ কোম্পানির প্রস্তাব মেনে বিদ্যমান দামের 15 থেকে 29% পর্যন্ত বাড়াতে হবে। তবে কারিগরি টিমের মূল্যায়ন অনুযায়ী গ্রাহক ভেদে 15 থেকে 20% পর্যন্ত দাম বাড়ানো যেতে পারে। আইন অনুযায়ী শুনানির 90 দিনের মধ্যে দাম ঘোষণার কথা থাকলেও সাধারণত 2 মাসের মতো সময় নেয় বিইআরসি। এবার তড়িঘড়ি করে 1 মাসের মধ্যেই দাম বাড়ানোর সিদ্ধান্ত দিচ্ছে সংস্থাটি। এপ্রিলে 2 দফায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল প্রায় 600 টাকা। তবে অতিরিক্ত দামের কারণে বাজারে চাহিদা কমায় এবার দাম 55 টাকা কমিয়ে 12 কেজির একটি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1885 টাকা। তবে আগের মতোই সরকারি দামের চেয়ে অতিরিক্ত মূল্যেই সিলিন্ডার কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। রাজধানীর মগবাজার এলাকায় গড়ে ওঠা প্রায় নতুন সব ভবনেই ব্যবহার হয় এলপিজি সিলিন্ডার। ঘন বসতিপূর্ণ এলাকা হয় অলিতে গলিতে হোটেলও অনেক। মঙ্গলবার বিইআরসি থেকে এলপিজির দাম কমানোর ঘোষণা দেয়া হয়। 12 কেজির সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা করা হয়। কিন্তু সরকার নির্ধারিত দামের কোনো প্রতিফলন নেই ভোক্তা পর্যায়ে। আমরা তো এখন বর্তমানে সিলিন্ডার 1800, সময়তে 2000 টাকাও কিনতে হচ্ছে। আমাদের কিছু করণীয় নাই তো যদি আমরা ওই যে রেডা তো বলবে যে আপনারা গিয়ে আনেন গা পূজা, আমরা কোনো আনে পাই না। আমরা এখন গভর্নমেন্ট প্রাইসে বিক্রি করতে পারি, শুধুমাত্র পরিবহন রেট হবে। যদিও বিক্রেতাদের দাবি পরিবহন ও শ্রমিক খরচ যোগ করলে তারা মুনাফা নয় বরং কম দামে বিক্রি করছেন সিলিন্ডার। কাস্টমার অনেক সময় ভুল বলে, মিথ্যা বলে। কারণ একটা গ্যাস হচ্ছে 1885 টাকা হলো গভর্নমেন্ট রেট। গভর্নমেন্ট কিন্তু আমাদের বলে দিয়ে আসে না যে কোনো বাসায় 7 তলা কিচেন রুমে ফিট করে দিয়ে আসার জন্য দায়িত্ব আমাদের না। এই জন্য একটা লোক লাগে। আমার মেয়ে বড়টা নিচ্ছে, পোলারা বড়টা নেয় না, সুটটাই নেয় 2000 টাকা একদম রেট করে দেয় 2000 টাকা। ওই দামে পাচ্ছি না তো। এই যে এখানে যেটা সবাই সচরাচর নিচ্ছে ওই দামেই নিচ্ছি, 4000 টাকা 22 লিটারটা। আর হচ্ছে যে যেটা ছোট 12 কেজিরটা ওইটা হচ্ছে যে 2000 টাকা। বাজার ঘুরে দেখা যায় 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2500 টাকায়। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। আগামীতে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে চায় সরকার। রয়েছে $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের প্রত্যাশাও। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেই নতুন বাজেট দেয়া হচ্ছে। অর্থনীতির বিভিন্ন সূচকে নিম্নমুখী অবস্থানের মধ্যেই প্রায় 20 বছর পর নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে দেশের প্রতিটি মানুষের স্বার্থ থাকবে বলে জানান অর্থমন্ত্রী। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের একটা খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় তিনি বলেন, ঋণের ফাঁদ থেকে দেশকে বের করতে চায় সরকার, এজন্য আগামীতে বিনিয়োগে বেশি নজর দেওয়া হবে। চেষ্টা করছি এই ঋণের যে
ঋণের আমাদের বাংলাদেশকে যে ঋণ নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। আমাদের পরিচালন ব্যয় ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে, বিনিয়োগ বেশি বাড়াতে হবে। বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। মায়াশিকা রহমান, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সচেতন গ্রাহক ফোরাম। চেয়ারম্যান প্রবেশ করলেই প্রধান কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংক বিতর্কিত মন্তব্য করছে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো আবারও আন্দোলনে গ্রাহকরা। বুধবার সকাল 11টা থেকে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনে নামেন তারা। এদিন আন্দোলনকারীরা প্রথমে মানববন্ধন, পরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। তাদের অভিযোগ, ইসলামী ব্যাংক আবারও লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে। অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, 3 মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকের উপরে অবৈধ হস্তক্ষেপ কেন? বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারের কোন পরিণতি হোক, এটা আমরা চাই না। এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সহ অনেক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও করেন আন্দোলনকারীরা। বাংলাদেশ ব্যাংক থেকে বিতর্কিত বক্তব্য দেওয়ারও অভিযোগ করেন। বেশিবাদী কায়দা, বিগত ফ্যাসিস্ট সরকার একই কায়দায় এই দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ এজেন্সিকে ব্যবহার করেছে। আমরা এর নিন্দা জ্ঞাপন করছি। আমরা বিস্ময়ের সাথে আরো লক্ষ্য করছি যে বর্তমান যে সরকার ইনকিলাবীদের প্রতি তাদের একটি বিশেষ দুর্বলতা রয়েছে। এ সময় ইসলাম ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও তার স্ত্রীর নানা দুর্নীতির তথ্য তুলে ধরেন গ্রাহকরা। সেই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাজপথের আন্দোলনে যদি কিছু না হয়, তাহলে যাও গ্রামীণ আন্দোলন দেখে যাও। আমরা তোমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা গ্রাহকদের নিয়ে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। ইসলামী ব্যাংকের যে অবৈধ চেয়ারম্যান, তাকে অবশ্যই অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংকের স্বনামধন্য এমডি ওমর ফারুক খানকে আবার তার পদে বহাল করতে হবে। নতুন চেয়ারম্যান ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করলেই ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব থেকে হঠাৎ পদত্যাগের ঘোষণায় চলছে নানা আলোচনা সমালোচনা। তৃণমূলের নেতাকর্মীরা তুলেছেন নানা প্রশ্ন। স্থানীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশিষ্টজনরা। রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সোমবার হঠাৎ করেই মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। কারণ দেখান শারীরিক অসুস্থতা। দীপেন দেওয়ানের এই পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনীতিতে চলছে নানা আলোচনা সমালোচনা। তৃণমূলের নেতাকর্মীদের কেউ কেউ বিশ্বাস করছেন না শুধুমাত্র শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি। তুলছেন নানা প্রশ্ন। আমরা রাঙ্গামাটিবাসী, পাহাড়ি বাঙালি নির্বিশেষে একজন মন্ত্রীর এই পদত্যাগকে কোনোভাবেই গ্রহণ করতে পারছি না। আমরা দীপেন দেওয়ানের পদত্যাগ মানি না। আগামী 5 বছর বিএনপির মাধ্যমে যদি এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি উন্নয়ন যদি করতে চায়, তাহলে দীপেন দেওয়ানের বিকল্প নাই। ওনার মতো একজন বিজ্ঞ মানুষ আমাদের পার্বত্য অঞ্চলের জন্য অবশ্যই দরকার। হতাশা প্রকাশ করেছেন জেলার সিনিয়র নেতাদের মধ্যে কেউ কেউ। তারাও তুলেছেন বেশ কিছু প্রশ্ন। কোন সিদ্ধান্ত নিতে হয়তো উনি বাধাগ্রস্ত হয়েছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, এটাই হয়তো ওনার চিন্তা হতে পারে। তারেক রহমানের কাছে আকুল আবেদন করছি, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগটা যাকে উনি সহৃদয়ে যাতে গ্রহণ না করে। দীপেন দেওয়ানের পদত্যাগ স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনরা। এতদিন যে বঞ্চনা ছিল, রাঙামাটিবাসী প্রত্যাশা করেছিল সে বঞ্চনার এবার অবসান হবে, কিন্তু দেখা গেল আমাদের মন্ত্রী মহোদয় পদত্যাগ করলেন। এই পদত্যাগ করার কারণে এখন কে আসলে মন্ত্রী হবে এটা যেমন অনিশ্চিত, তেমনিভাবে রাঙামাটিবাসীর প্রত্যাশাটাও ভেঙে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেন
আবারও রাঙ্গামাটি থেকে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী নিয়োগ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন দীপেন দেওয়ান। গত 17 ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক তদন্তকালীন সময়ে গাফিলতি হয়েছে, তারপরও হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে সাগর রুনি হত্যা মামলার সবশেষ অবস্থা জানতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে দেখা করেন তাদের একমাত্র সন্তান মেঘ। সঙ্গে ছিলেন মামলার বাদী এবং নিহত রুনির ছোট ভাই নওশের আলী রোমান। এ সময় মামলার অগ্রগতি নিয়ে হতাশা ব্যক্ত করেন তারা। পরে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ঘটনার সময়ে যারা তদন্তের দায়িত্বে ছিলেন তাদের হদিস পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে এই মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স আদালতে একটি অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছেন। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব ছিল তাৎক্ষণিকভাবে যে ঘটনার সুষ্ঠু তদন্ত করা, আলামত সংগ্রহ করা এবং সংগ্রহে রাখা। আপনি খেয়াল করে দেখেন যে সেই মামলাটি দীর্ঘদিন পর্যন্ত তদন্ত সম্পন্ন হয়নি। ঢাকা থেকে স্বামীর মরদেহ বাড়ি নেয়ার পথে সড়কে প্রাণ হারালেন স্ত্রী। নড়াইলে অ্যাম্বুলেন্স বাস সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 5 জন। এই দৃশ্যই বলে দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা কতটা। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসমাইল হোসেন। অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যশোরের বাড়িতে ফিরছিলেন স্ত্রী জাহনারা। ওনার বাবা মারা গেছে পুলিশ হাসপাতালে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা গেছিল। তাকে নিয়ে আমরা 6টার সময় রওনা দিয়েছিলাম অ্যাম্বুলেন্স যোগে যশোরের উদ্দেশ্যে। এখন নড়াইল আসার পথে এখানে বাসে সরাসরি মুখোমুখি সংঘর্ষে ওনার মা মারা যায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভার মারা গেছে আর বাকি 4 জন গুরুতর আহত। এখন সবাইকে এখান থেকে যশোর রেফার করছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় জাহনারা আর অ্যাম্বুলেন্সের চালকের মরদেহ। আহত হন অন্তত 5 জন। তাদের ভর্তি করা হয় যশোর হাসপাতালে। নিহতরা যশোর সদরের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ। আমাদের একজন পুলিশের সাব ইন্সপেক্টর, সে পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিল। তার বাবা ইসমাইল হোসেন, তার বাবা আজ সকাল 4:45 ঘটিকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যায়। তার পরিবার সহ তার বাবাকে নিয়ে বহন করে আসার পথে নড়াইল সদর থানাধীন পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামে একটি বাস এবং যে অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। জান্নাতুন বিপা, স্টার নিউজ। কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় 2 যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মৃত্যু ডেকেছিল তাকে, হয়তো বুঝেছিল নিজের মতো করে। ইচ্ছে ছিল বন্ধুকে শেষবারের মতো দেখার, কিন্তু দুর্বৃত্তের হামলায় সেই বন্ধু সহই চলে গেলেন পরপারে। আমার ভাই তো নির্দোষ, আমার ভাই কিছু করে নাই, কেন মরছে এটা আমরা বিচার চাই। স্বজনরা জানায়, মঙ্গলবার কক্সবাজারের পাহাড়তলী এলাকার যুবক আশরাফ প্রকাশ আসিফ বন্ধু রিয়াজুল ইসলাম হৃদয়কে দাওয়াত করে ডেকে নেন। রাতে আসিফের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আসিফকে ছুরিকাঘাত করে। এ সময় বন্ধু হৃদয় তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেলে মারা যায় আসিফও। পরিবারও না জানা মানিতে হরে মরিবাদ লাইফ হচ্ছে মোবাইলে তাই তখন আওড়া যেত, তখন জানা জানি হচ্ছে এটা মরগত গলাই যে আর সিডা মেডিকেল নিয়ে আসা যাবে ইবো মারা গিয়ে ফুয়ারে দেখি দেখে জানা করে শুনিতে ফুয়ারে নাকি চুরি মারি মারা হইয়ে কি কারণে মাঝে দিয়ে আমি বিস্তারিত না জানি। কোনোর মাধ্যমে বিচার কাছে চাইম বাজি আর ফুয়া নির্দোষ আর ফুয়া হয়েছিল ঠিকভাবে হতে হয় না ফুয়া কাজিয়া এই শহর মাটিতে হেরা পর মৃত্যু প্র হাই অনুমূর্ত মানি লিতে বাড়ির। পুলিশ বলছে পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে ঘটনা। রহস্য উদ্ঘাটনে কাজ করছে একাধিক টিম। 3-4টা বিষয়কে সামনে রেখে আমরা তদন্তটা করছি। এমনিতে যারা ঘটনা পারপেট্রেটর এরা আইডেন্টিফাইড এবং এদেরকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। নিহত রিয়াজুল ইসলাম হৃদয়ের বাড়ি চকরিয়ার খুটাখালী এলাকায়। এ ঘটনায় আহত আরও এক যুবক হাসপাতালে ভর্তি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে, পাঠানো হয়েছে খুলনার বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে। সকাল 10টা থেকে শুরু হয় কুমিরটি ধরার কার্যক্রম। 12টার দিকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘিরে ফেলা হয়।
এরপর স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা দিঘির পূর্ব পাড় থেকে কুমিরটিকে আটক করেন। পরে হাত পা ও চোখ বেঁধে গাড়িতে ওঠানো হয়। এরপর নেওয়া হয় খুলনার বন্যপ্রাণী উদ্ধার এবং পুনর্বাসন কেন্দ্রে। 3 দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়। তার আগে একটি কুকুরকে টেনে নিয়ে যায় কুমিরটি। গতকাল রাতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভায় জননিরাপত্তার স্বার্থে প্রাণীটি সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানানো হয়। এখানে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় থাকবে এবং দর্শনার্থীরা নিরাপদে পানিতে নামতে পারবে। দর্শনার্থীরা যেন নিরিবিলি নিরবচ্ছিন্ন পরিবেশে আসা যাওয়া করতে পারে, সেই জন্য তার নিরাপত্তার অংশ হিসেবে যদি এটা নেওয়া হয়ে থাকে আমরা এতে সন্তোষজনক প্রকাশ করছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের রাজধানী দিল্লিতে একটি 5তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন অন্তত 21 জন। বুধবার সকাল 8টার দিকে মালভিয়া নগর এলাকায় এই ঘটনা ঘটে। 5তলা ভবনের বেসমেন্টে অবস্থিত মিকাসাইন হোটেলের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় 40 জন অবস্থান করছিলেন। পরে তাদেরকে উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে নেয় দমকল কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় আগুন থেকে বাঁচতে কয়েকজন মানুষ জ্বলন্ত ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া নিহতদের পরিবারকে 2 লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। কুয়েত এবং বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনের নৌ সদর দপ্তরে থাকা হেলিকপ্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বেড়েছে। চলমান কূটনৈতিক আলোচনাও আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালী ও কেশম দ্বীপকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দাবি, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর সংঘর্ষের সূচনা। আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র কেশম দ্বীপের দক্ষিণে তাদের একটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি মার্কিন বিমান ঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর এবং অঞ্চলে অবস্থানরত সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায়। এসব দাবি সরাসরি অস্বীকার করেছে সেন্টকম। মার্কিন বাহিনীর দাবি, ইরানের কোনো হামলায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এবং সব মার্কিন স্থাপনা নিরাপদ রয়েছে। মঙ্গলবার মার্কিন বাহিনী একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র একটি ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষে আঘাত করছে। যুক্তরাষ্ট্রের দাবি, বতসোয়ানার পতাকাবাহী MT লেক্সি নামের ওই জাহাজটি ইরানের দিকে যাচ্ছিল এবং সতর্কবার্তা অমান্য করায় সেটিকে অচল করা হয়। অন্যদিকে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান বন্ধ রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা এখনও চলমান। এছাড়া কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার নিশ্চয়তা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনাই এখন ওয়াশিংটনের প্রধান শর্ত। Iran is being sanctioned because they've highly enriched uranium. Iran is being sanctioned because of their nuclear activities. এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইরান। দেশটির গণমাধ্যম জানিয়েছে প্রণালী অতিক্রমের জন্য আবেদন ব্যবস্থা পুরোপুরি চালু করা হয়েছে। ইফাতিরা, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।